আমার নাম সাইমা। আরো 10টা সাধারণ মেয়ের মতোই আমার জীবনটা খুব স্বাভাবিকভাবেই কেটে যাচ্ছিল। তখন আমি কলেজে পড়তাম, বান্ধবীদের সাথে সময় কাটাতাম, ভবিষ্যৎ নিয়ে কত স্বপ্ন দেখতাম। কখনো কল্পনাও করিনি আমার জীবনের সাথে এমন এক রহস্য জড়িয়ে আছে, যার কথা কাউকে বললে হয়তো কেউ বিশ্বাসই করবে না। মানুষের ভালোবাসার গল্প তো আমরা অনেক শুনেছি, কিন্তু আমার গল্পটা ছিল সম্পূর্ণই অন্যরকম। কারণ আমার ভালোবাসার মানুষটি কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল এক জিন রাজপুত্র। ঘটনাটা শুরু হয় আমাদের গ্রামের সেই পুরনো জমিদার বাড়ি ঘিরে। বাড়িটা ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে। বিশাল দালান, ভাঙ্গা দেয়াল, পুরনো গাছপালা আর চারপাশে ঘন বাগান। ছোটবেলা থেকে শুনে আসছিলাম সন্ধ্যার পর ওই বাড়ির কাছে গেলে অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ নাকি সেখানে মানুষের মতো ছায়া দেখতে পায়, আবার কেউ গভীর রাতে কারো কণ্ঠে নিজের নাম শুনে। তবে এসব গল্পে আমি খুব একটা বিশ্বাসী ছিলাম না। একদিন বিকেলে কলেজ থেকে ফেরার সময় কয়েকজন বান্ধবীর সাথে আমার সেই জমিদার বাড়ির সামনে দিয়ে যেতে হলো। হঠাৎ বাগানের ভেতর থেকে এমন এক সুন্দর একটা ফুলের গন্ধ পেলাম যে আমার ভীষণ ইচ্ছে হলো ফুলগুলো একটু কাছে গিয়ে দেখি। বান্ধবীরা আমাকে বারবার নিষেধ করলো, কিন্তু আমি মজা করে বললাম, তোমরা চাইলে বাইরে থাকো, আমি একটু দেখে আসছি। সেদিন বিকেলের শেষ আলো তখনও পুরোপুরি মিলিয়ে যায়নি, তাই কোনো ভয় না পেয়ে আমি একাই বাগানের ভিতর ঢুকে পড়লাম। বাগানে অনেকটাই ভেতরে গিয়ে দেখলাম একটা পুরনো গাছের নিচে অসংখ্য বনফুল ফুটে আছে। চারপাশে ফুলের গন্ধে একটা অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল। আমি নিচু হয়ে একটা ফুল তুলতে হাত বাড়াতেই হঠাৎ সবকিছু থমকে গেল। পাখির আর ডাক নেই, পাতার শব্দ নেই, এমনকি বাতাসটাও যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। আমার বুকের ভেতর কেমন একটা অজানা ভয় তৈরি হয়ে গেল। তারপরে খুব স্পষ্টভাবে মনে হলো আমার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। মেরুদণ্ড বেয়ে ঠান্ডা একটা স্রোত নেমে এলো। কাঁপতে কাঁপতে আমি পেছন ফিরে তাকালাম, আর তাকিয়ে যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার পেছনে দাঁড়িয়ে ছিল একজন অপরিচিত যুবক। তার চেহারা ছিল অসম্ভব রকমের সুন্দর, গায়ের রং ফর্সা, পরনে সাদা পোশাক, আর চোখ দুটো ছিল অদ্ভুত উজ্জ্বল। তার দৃষ্টির মধ্যে এমন এক গভীরতা ছিল, মনে হচ্ছিল বহু বছরের কোনো গোপন রহস্য সেখানে লুকিয়ে আছে। সে শান্তভাবে আমার দিকে তাকিয়ে বলল, এই সাইমা, এই সময় এখানে তোমার আসা উচিত হয়নি। আমি চমকে উঠলাম। আপনি আমার নাম জানেন? সে একটু হেসে বলল, তোমার নাম জানার জন্য তোমার সাথে আগে পরিচয় থাকা জরুরি নয়। তার কথাটা শুনে আমার ভয় আরো বেড়ে গেল। সে আবার বলল, এখনই বাড়ি ফিরে যাও, অন্ধকার নামার আগেই। আমি আর কোনো প্রশ্নই করলাম না, দৌড়ে বান্ধবীদের কাছে ফিরে এলাম, তারপর সোজা বাড়ি। কিন্তু বাড়িতে ফেরার পর ওই অচেনা যুবকের মুখটা আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না। সেদিন রাতে ঘুমানোর আগে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ ঘরের ভিতর একটা ঠান্ডা বাতাস বয়ে এলো। আমি চমকে ঘুরে দাঁড়ালাম, আর আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো। সেই যুবকটি আমার ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে, যাকে আমি সেদিন জমিদার বাড়ির বাগানে দেখেছিলাম। আমি চিৎকার করতে যাব, ঠিক তখন সে হাত তুলে আমাকে থামিয়ে দিল। তারপর ঠান্ডা গলায় বলল, ভয় পেও না সাইমা, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আসলে তুমি কে? সে কিছুক্ষণ নীরব থেকে আমাকে উত্তর করলো, আমার নাম সিফাত। আমি আবার জিজ্ঞেস করলাম, তুমি মানুষ নও তাই না? সিফাতের চোখে অদ্ভুত একটা বিষণ্ণ হাসি ফুটে উঠল। না, আমি মানুষ নয়, আমি জিন। আমার শরীরটা শিউরে উঠল। সে আস্তে আস্তে বলল, আমি এই পুরনো জমিদার বাড়ির রাজ পরিবারের সন্তান। আমি একজন জিন রাজপুত্র। আমি বিশ্বাসই করতে পারছিলাম না, কিন্তু তার উপস্থিতি, তার চোখ, তার হঠাৎ এসে আবার অদৃশ্য হয়ে যাওয়া, সবকিছু যেন আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছিল। আমি তাকে সেদিন চলে যেতে বলেছিলাম, সে চলেও গেল, কিন্তু পরের রাতেও সে আবার ফিরে এলো। তার পরের রাতেও আবার সে আমার সাথে দেখা করতে এলো। প্রথম দিকে আমি ভীষণ ভয় পেতাম। সে কাছে এলে আমার বুক ধড়ফড় করতো, কিন্তু সিফাত কখনো আমার কোনো ক্ষতি করেনি। সে দূরে বসে আমার সাথে কথা বলতো, কখনো তার অদ্ভুত জগতের গল্প শোনাতো, কখনো বলতো মানুষের পৃথিবীর কোনো জিনিসটা তার সবচেয়ে ভালো লাগে, আর কখনো শুধু চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকতো। সে আমার এই মায়াবী মুখটা এক পলকে তাকিয়ে দেখতো। এক রাতে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি প্রতিদিন আমার কাছে কেন আসো?
সিফাত অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপরে বলল, কারণ তোমাকে প্রথম দেখার পর থেকেই তোমার কথা আমার মন থেকে সরাতে পারিনি। আমি কোনো উত্তর দিতে পারলাম না। সে আবার বলল, তোমার সরলতা, তোমার মন, তোমার কথা বলার ধরন সবকিছু আমার অদ্ভুতভাবে টেনে নেয় তোমারই কাছে। আমি তাকে বললাম, কিন্তু তুমি তো জিন আর আমি তো মানুষ। সিফাত হেসে বলল, আমি জানি, এই কারণেই হয়তো তোমাকে ভালোবাসাটা আমার জন্য এত কঠিন। তারপর কখন যে আমরা নিজের মনেও তার জন্য অনুভূতি তৈরি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি। যে ছেলেটাকে প্রথম দেখায় ভয় পেয়েছিলাম, একসময় তার অপেক্ষাতেই রাত জাগতে শুরু করলাম। সিফাত না এলে আমার মন খারাপ হয়ে যেত, তার কণ্ঠ শুনলেই আমার ভেতরের অস্থিরতা কমে যেত। কিন্তু আমাদের এই ভালোবাসা বেশি দিন গোপন রইল না। এক রাতে সিফাত হঠাৎ আমার ঘরে এসে খুব চিন্তিত মুখে দাঁড়ালো। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার? সে আমাকে বলল, ছাইমা, আমার জগতের লোকেরা আমাদের ব্যাপারটা জেনে গেছে। আমার বুকটা কেমন যেন কেঁপে উঠলো। তারপর সে বলল, তারা কোনোভাবেই একজন মানুষের সাথে জিন রাজপুত্র সম্পর্ক মেনে নিবে না। আমি কিছু বলার আগেই হঠাৎ বাইরে প্রচন্ড বাতাস শুরু হয়ে গেল। জানালা কাঁপতে শুরু করলো, ঘরের আলোটাও নিভে গেল। তারপর জানালার বাইরে একের পর এক কালো ছায়া দেখা দিতে লাগলো। সিফাত আমার সামনে এসে দাঁড়ালো। তুমি আমার পেছনে থাকবে, যাই হোক বাইরে আসবে না। পরক্ষণেই ঘরের চারপাশে অদৃশ্য শক্তির সংঘর্ষ শুরু হলো। কিছু কালো ছায়া যেন আমাকে টেনে নিয়ে যেতে চাইছিল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। ঠিক তখনই সিফাত প্রচন্ড শক্তি নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে গেল। সে নিজের জগতের লোকদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করলো। আমি শুধু দেখছিলাম, আমার জন্য সে নিজের সবকিছু বিসর্জন দিচ্ছে। অনেকক্ষণ পর সবকিছু শান্ত হয়ে গেল, কিন্তু সিফাত তখনও ভীষণ দুর্বল হয়ে আমার সামনে দাঁড়িয়ে ছিল, তার মুখে কষ্টের ছাপ। আমি কাঁদতে কাঁদতে বললাম, সিফাত, তুমি এমন করলে কেন? সে আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল, কারণ তোমার কিছু হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না। তারপর সে নিচু গলায় বলল, সাইমা, আমাদের পথ এখানেই আলাদা হয়ে যাচ্ছে। আমি তার হাতের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললাম, না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না সিফাত। সে আমাকে বলল, আমি যেতে চাই না, কিন্তু আমার জগতের নিয়ম ভাঙার শাস্তি আমাকে পেতেই হবে। আমার চোখের কোণে পানি থামছিল না। সিফাত বলল, হয়তো আর কখনো তোমার সামনে আসতে পারবো না, কিন্তু একটা কথা মনে রেখো, তোমাকে ভালোবাসার জন্য আমি কখনোই অনুতপ্ত হব না। তার চারপাশে ধীরে ধীরে অদ্ভুত এক আলো ছড়িয়ে পড়লো। আমি তাকে শেষবারের মতো বললাম, সিফাত। সে আমার দিকে তাকিয়ে হেসে বলল, যখন রাতের নীরবতা ঠান্ডা বাতাস তোমার মুখে ছুঁয়ে যাবে, তখন ভাববে আমি তোমার কাছেই আছি। এই কথার পর মুহূর্তের মধ্যে সে আলোর মধ্যে মিলিয়ে গেল। সেদিনের পর আর কখনো তাকে চোখের সামনে দেখিনি, কিন্তু আজও গভীর রাতে যখন হঠাৎ আমার জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে চুলগুলো এলোমেলো করে দেয়, তখনই আমার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হয়। মনে হয় কেউ একজন হয়তো এখন আমাকে দূর থেকে দেখছে। হয়তো সিফাত তার জগতে ফিরে গেছে, হয়তো আমাদের ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই। তবুও আমি বিশ্বাস করি, সত্যিকারের ভালোবাসা সবসময় কাছে থাকার উপর নির্ভর করে না। কিছু ভালোবাসা দূরত্ব পেরিয়েও বেঁচে থাকে। আর সিফাতের সঙ্গে আমার সেই অসমাপ্ত ভালোবাসা আজও আমার জীবনে এমন এক রহস্য, যার উত্তর হয়তো কোনোদিনও আমি জানতে পারবো না।